আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুসারে ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ৩,৩০০-র বেশি বিভিন্ন ধরনের ড্রোন এবং মিসাইল হামলা করেছিল। এর মধ্যে প্রায় ২,২০০-র বেশি ছিল ইরানের কামাকাজি বা ওয়ান ওয়ে ড্রোন। মার্চ মাসের এক পরিসংখ্যানে দাবি করা হয়েছে যে একটি নির্দিষ্ট বড় ঝাঁকেই প্রায় ৯৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছিল, যার মধ্যে প্রায় ৮৭৬টি তারা সরাসরি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন সংযুক্ত আরব আমিরাত। এখন ড্রোনকে ধ্বংস করার জন্য বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগানো হয়েছে। সেখানে রয়েছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা লেজার ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা। রিসেন্টলি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করছে সংযুক্ত আরব আমিরাত ইরানের ড্রোনকে মোকাবেলার জন্য ইসরায়েলের যে আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাও মোতায়েন করেছে। সেটি পরিচালনার জন্য ইসরায়েলের সৈন্য নাকি অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। এত কিছু থাকার পরও ইরানের ড্রোনগুলোকে হয়তো চূড়ান্তভাবে মোকাবেলা করা সম্ভব হবে না, এমনটা কিন্তু আশঙ্কা করছে সংযুক্ত আরব আমিরাত। আর এই জন্যই সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব টেকনোলজি কাজে লাগিয়ে তাদের যে তেল ক্ষেত্র রয়েছে সেই তেল ক্ষেত্রগুলোকে বড় বড় লোহার খাঁচা দিয়ে ঘিরে ফেলছে, যাতে কোনোভাবে ইরানের ড্রোনগুলো এই লোহার খাঁচা পাড়ি দিয়ে এর ভেতরে গিয়ে আঘাত করতে না পারে। এখন বিষয়টা হলো যে একটি ড্রোনের ভেতর যে বিস্ফোরক থাকে সেটি শক্তিশালী যে আর্মর থাকে, আর্মরকে সরাসরি বিনষ্ট করে ভিতরে পৌঁছে যায়। যে হাইপারসনিক মিসাইলগুলো থাকে বা ব্যালিস্টিক মিসাইলগুলো থাকে সেগুলো কংক্রিটের কয়েক স্তরের যে দেওয়াল রয়েছে তা ভেঙে পুরো বিল্ডিংকে ধ্বংস করে দেওয়ারও রেকর্ড রয়েছে। এমতো অবস্থায় এই লোহার খাঁচাগুলো কি টেকনিকে, কি পলিসিতে তাদের তেল ক্ষেত্রগুলো রক্ষা করতে পারবে, সেটি কিন্তু কৌশলগতভাবে একটা বড় প্রশ্ন হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি স্ট্র্যাটেজিকভাবে মনকে শান্তি দিতে পারে যে আমরা লোহার খাঁচার মাধ্যমে আমাদের যে তেল ক্ষেত্র রয়েছে তাকে সেভ করে ফেলেছি। বাস্তবতা হলো যদি কোনো শক্তিশালী ড্রোন বা মিসাইল আসে তাহলে এই লোহার খাঁচা ভেদ করেই সরাসরি ভেতরে গিয়ে আঘাত আনতে সক্ষম হবে। দেখুন, তেলের ডিপো, রিফাইনারি বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার চারিপাশে লোহার খাঁচা বা তারের জাল, মিলিটারি ভাষায় যাকে বলে স্যালট আর্মর বা ইন্টারনেটে অনেক সময় একে কোপ কেইজও বলা হয়। এই ধরনের কৌশল নতুন নয়। এর পূর্বেও ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে রাশিয়া তার ট্যাঙ্কের আশেপাশে ইউক্রেনের ড্রোন হামলা থেকে বাঁচতে এই ধরনের কৌশল প্রয়োগ করেছিল। তবে বাস্তবিক অর্থে এখান থেকে ভালো সুফল পাওয়া যায়নি। দেখুন, তেলের ডিপোগুলো অতি দাহ্য পদার্থে ভরপুর থাকে, যেখানে একটি মাত্র আগুনের ফুলকি সরাসরি এই পুরো যে ট্যাঙ্ক রয়েছে তাকে বিস্ফোরিত করা বা ধ্বংস করার জন্য যথেষ্ট। সুতরাং এই ধরনের স্পর্শকাতর যে স্থাপনা রয়েছে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দূর থেকে যদি ড্রোন এবং মিসাইলকে ভূপাতিত করা না যায়, কাছাকাছি বিস্ফোরিত যদি হয়ে যায় তাহলে তার রক্ষা করা কঠিন। দেখার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের এই কৌশল কতটুকু কাজে আসে। দেখুন, সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেম মার্টিস সংযুক্ত আরব আমিরাত বা ইউএই কে লিটল স্পার্টা উপাধি দিয়েছিলেন, কারণ ছোট আকারের ছোট দেশ, জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও আমিরাত আধুনিক সমরাস্ত্র, সুপ্রশিক্ষিত সামরিক বাহিনী এবং আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের একটি সামরিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। বিশেষ করে ইয়েমেন, লিবিয়া এবং সোমালিয়ায় তাদের সামরিক হস্তক্ষেপ তাদের এই অহংকারের অন্যতম বড় ভিত্তি ছিল। তারা মনে করত মার্কিন যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় তারা মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রভাব রয়েছে তা খর্ব করতে পারবে। তবে এই ক্ষেত্রে আমিরাতের এই যে স্ট্র্যাটেজি সেখানে প্রথম বড় ধাক্কা লাগে ২০১৯ সালে, যখন ওমান উপসাগরে আমিরাতের ফুজিরা উপকূলে রহস্যজনক কয়েকটি তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। একই বছরে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে ভয়াবহ ড্রোন এবং মিসাইল হামলার ঘটনা ঘটে। যদিও এই হামলার দায় দায়িত্ব কেউ স্বীকার করেনি, তবে এই হামলার পেছনে ইরান বা তাদের প্রক্সিদের হাত রয়েছে বলে ধারণা করা হয়। এই ঘটনা আমিরাতকে বুঝিয়ে দেয় তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি এবং অর্থনৈতিক স্থাপনাগুলো ইরানের মিসাইল রেঞ্জের ভেতরে এবং এগুলো কতটা অনিরাপদ।
আরামকো বা ফুজেরায় হামলার পর আমিরাত এবং সৌদি আরব আশা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কড়া সামরিক পদক্ষেপ নেবে, কিন্তু তৎকালীন ট্রাম্প প্রশাসন সরাসরি যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকে এবং এই ঘটনা আমিরাতের নেতৃত্বে একটি রুয়ো ব্যবস্থার মুখোমুখি করে দেয়। বিপদের সময়ে যুক্তরাষ্ট্র তাদের রক্ষার্থে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না, বিষয়টা কিন্তু ওই সময়ে পরিষ্কার ইঙ্গিত দেওয়া হচ্ছিল। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি মূলত পর্যটন, বিদেশি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং রিয়েল এস্টেটের উপর নির্ভরশীল। বিশেষ করে দুবাই কেন্দ্রিক তাদের অর্থনীতি একটি কাচের ঘরের মতো। ইরানের মতো বিশাল সামরিক শক্তির সঙ্গে বৈরিতা বা নিজেদের দেশে দু একটি মিসাইল হামলাই আরব আমিরাতের অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে যথেষ্ট। বিদেশি বিনিয়োগকারীরা যুদ্ধ বিধ্বস্ত দেশে বিনিয়োগ করে না। ইরান সফলভাবেই তাদের সামরিক পদক্ষেপের মাধ্যমে এই মনস্তাত্ত্বিক চাপটি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রয়োগ করতে পেরেছে। আর এই জন্যই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এত সামরিক হামলার অভিযোগ থাকলেও পাল্টা সরাসরি কোনো ধরনের সামরিক পদক্ষেপ ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত করেনি। যদিও গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে হামলার অভিযোগ রয়েছে, তবে সরাসরি কখনোই সংযুক্ত আরব আমিরাত সেটা স্বীকার করেনি। মানে তাদের যে লিটল স্পার্টা বা ছোট নেতৃত্বের একটি শক্তিশালী বলয় হিসাবে নিজেকে তুলে ধরত তারা, ইরানের কারণে সেটা যেন অনেকটাই বিলীন হয়ে গেছে। এখন তারা নিজেদের অস্তিত্ব রক্ষা, ব্যবসা বাণিজ্য এবং তাদের কৌশলগত স্বার্থ রক্ষায় ব্যস্ত, যার জন্য তারা সেখান থেকে সরে এসে এখন শান্তিকালীন পরিস্থিতিতে নিরাপদ চুক্তি চায়। দেখুন, নিজের সামরিক শক্তি এবং নিজের সক্ষমতার উপর কোনো কিছু নেই। মধ্যপ্রাচ্যের দেশগুলো, সংযুক্ত আরব আমিরাত সহ আরও দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে নিজেদের বিশ্ব নেতৃত্বের বড় অংশ মনে করছিল। যেমন কাতারের মতো দেশ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী দেশ হিসাবে যেই ইমেজ তৈরি করেছিল, তাদের পাওয়ার অফ ভ্যালুতে সফট পাওয়ারের কেন্দ্রে তাদের অন্যতম উদীয়মান হিসাবেই কিন্তু ধরা হচ্ছিল। তবে ইরানের সামরিক পদক্ষেপ সেই সকল কিছুকেই যেন একেবারে বিলীন করে দিয়েছে। কাতারের আল দাফরা ঘাঁটি এবং তাদের অন্যান্য তেল ক্ষেত্রে যে ধরনের হামলা হয়েছে, এরপর কাতার অত্যন্তভাবে শঙ্কিত যে দ্বিতীয় দফার যদি কোনো হামলা শুরু হয়, তাহলে সেই আক্রমণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে এই দেশটি। দেখুন, আজ থেকে কয়েক বছর পূর্বে যখন সৌদি আরব এবং তার জোট এই কাতারে আক্রমণ করে কাতার দখল করে নিতে চাচ্ছিল, সামরিকভাবে ওই সময় কিন্তু পাশে দাঁড়িয়েছিল ইরান, এমনটাই কিন্তু শোনা যায়। ওই সময় তুরস্ক এই কাতারের পাশে দাঁড়িয়েছিল এবং কাতার তার সার্বভৌমত্ব ওই সময় রক্ষা করতে পেরেছিল, এমনটাই কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলেন। কাতারের ভেতর বিশাল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকলেও ওই সময়ে যুক্তরাষ্ট্র অনেকটা নীরব ভূমিকা পালন করেছিল। ওই সময় তুরস্ক এবং ইরানের মতো দেশ যদি শক্তিশালীভাবে সহযোগিতা কাতারকে না করত, পরিস্থিতি হয়তো আজকে ভিন্ন হতে পারত। যাই হোক, ঐতিহাসিক সেই ভিত্তি থেকে কাতারের মাটি থেকে যখন ইরানের বিরুদ্ধে হামলা হয়, বিষয়টা মোটেও ইরান স্বাভাবিকভাবে নেয় না। সেটা হলো ইরানের দাবি। আর এইবার তারা তাদের নিজের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বা টার্গেট করবে যেই সকল দেশগুলো, যে সকল ভূখণ্ডগুলো তাদের উপর শক্তিশালী হামলা চালাতে বদ্ধপরিকর, যেটা ইরান তার স্টেটমেন্টে দাবি করছে। আর এই জন্যই কিন্তু কাতার জরুরি ভিত্তিতে এই যুদ্ধ থামানোর জন্য ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতা করছে। দেখার বিষয় চূড়ান্তভাবে এই ধরনের পদক্ষেপ আলোর মুখ দেখায় নাকি সামরিকভাবে আরও বিষয়টাকে জটিল করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।